সেজন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। সীমান্তে একটা লোক মারা যাবে এবং উনি এটা প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে। না দিয়েও সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। এখানে হিন্দুদের একটা বিগেস্ট ফেস্টিভ্যাল হয় পূজা। পূজাতেও হলো অনেক ধরনের কাপড় চোপড় বিক্রি হয়ে থাকে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, পাট শিল্পকে বাঁচানোর জন্য আমাদের বামপন্থী ভাইরা হলো সারাদিন লাল পতাকা উড়ায়। ওই চামড়া ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য তো হলো তারা কখনো লাল পতাকা উড়াইতে দেখবে। আমরা মনে করি তারা যে রাজনীতি এখানে করে সেই রাজনীতিটা হলো একটা গোষ্ঠী কেন্দ্রিক এবং একটা গোষ্ঠীকে বাংলাদেশ থেকে খারিজ করার জন্য। অনেকে আমাকে বলে আমি নাকি শুভেন্দু অধিকারের মতন রাজনীতি করি। শুভেন্দু অধিকার আসলে মানে কমিউনাল রাজনীতি করি, কিন্তু আমি কমিউনিটির রাজনীতি করি। কমিউনিটির রাজনীতিটা হলো আমাদের এখানে একটা বড় মুসলিম জনগোষ্ঠী রয়েছে, আমি তাদের পক্ষে দাঁড়াচ্ছি এই জন্য তাদেরকে অধিকাংশ তাদের অধিকার থেকে হলো তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাদের অর্থনৈতিক থেকে শুরু করে আপনি দেখেন এখন কোথাও আলেমদেরকে হলো যারা কমই থেকে যারা পড়াইতে পারে, যারা ইসলাম চর্চা করে, যিনি জানে তাকে হলো কাজে নিয়োগ দেওয়া হয় না। কাজে হওয়ার সত্ত্বেও হলো ওলামা দল করতে হবে। বিভিন্ন জায়গায় কাজীদেরকে ওলামা দল থেকে নিয়োগ দিচ্ছে। শুধু এটা না, আপনার মসজিদগুলোতে যারা নিয়োগ দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে হলো যারা আলেম, যারা বিজ্ঞজন, তার ক্রাইটেরিয়া না। আপনি বিএনপি করছেন কিনা তাহলে আপনি ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ পাবেন। আপনি বিএনপি করছেন কিনা হলো তাহলে সরকারি মসজিদগুলোতে নিয়োগ পাবেন। তাহলে প্রত্যেকটা জায়গায় হলো ইসলামিক যারা আছে মুসলমানদেরকে আপনি খারিজ করতেছেন এবং তাদেরকে বলতেছেন আমি তোমাদের পক্ষে আছি এবং তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি এক হাতে পায়ে গলায় সব জায়গায় এখানে হলো আলেম ওলামা এবং হুজুরদেরকে বেড়ে পড়িয়ে তাদের দান, এতিমদের সম্পদ, জনকল্যাণ সবকিছু এতিমদেরকে বঞ্চিত করে সব জায়গায় বেড়ে পড়িয়ে তাদেরকে বলতেছেন এবার তোমরা দৌড়াও। আমরা তো এই দৌড়ানি না, আমরা আগে বেড়ে খুলবো পা থেকে, গলা থেকে, হাত থেকে, তারপরে যখন দৌড়াবো ওই দৌড়ানোটা কঠিন দৌড়ানো হবে, ঠিক না? এই জন্য হলো আমাদের তো কঠোর অবস্থান নিতে হবে। এখন কঠোর অবস্থান তো হলো এনসিপি নিতে পারবে না, বাংলাদেশের জনগণ নিতে হবে। আপনারা সেটা 5 তারিখ অলরেডি দেখেছেন। জনগণ যখন বিরক্ত হয়ে যাবে, এই রুমের যে মানুষগুলো আছে বিদ্যুতের যে আজকে অসহায় যন্ত্রণা দিয়ে গেছে, যে মানুষগুলো তো কখনোই এই যন্ত্রণাগুলো ভুলতে পারবে না। রামিসার বাবা কখনো সরকারকে ক্ষমা করবে না। রামিসার বাবা এনসিপি করে না। রামিসার বাবার কেন তার সন্তানকে কেন দর্শন করা হয়েছে? সীমান্তে যে মানুষটা মারা গিয়েছে তার বাবা হলো এনসিপি করে না, সে কোনো দল করে না, সে একটা দলে বুঝে যে আমি বাংলাদেশের ট্যাক্সের টাকা দেয়, বাংলাদেশ আমাকে নিরাপদ করবে। সেই জায়গা থেকে জনগণের মধ্যে ক্ষোভটা হলো ফুসে উঠতেছে। আপনি রাস্তাঘাটে চায়ের দোকানে মানুষের সাথে কথা বলবেন যে চোর তো চুরি করেছে, চোরের উপরে আরো হলো মহা চুরি করতেছে, ভোট তো চুরি করেছে, এখন মনে করছে যে ঠিক আছে অনেক সময় চোরও হলো সাধু হয়ে যায়, কিন্তু এই তো দেখি বড় চোর আর বড় ডাকাতি গুলো প্রস্তুতি নিচ্ছে। ইন্ডিয়া এত কথাগুলো বলতেছে, তারা কোনো কথা বলতেছে না। সেই জায়গা থেকে আমরা বলবো যে মানুষ তো নামবে, সেটাতে এনসিপি ইনশাআল্লাহ জিত দিবে, এনসিপি মানুষের সাথে থাকবে ইনশাআল্লাহ। জনগণের যে কোনো ন্যায্য অধিকারের সাথে আমরা এই যে কয়েকদিন পরে ইবতিদায়ী যারা শিক্ষক আছে তারা আমাকে মেসেজ দিয়েছে যে আমরা ইবতিদায়ী শিক্ষকরা যারা আছি মাদ্রাসায় আমরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, আপনি আসবেন। আমি যাবো ইনশাআল্লাহ তাদের সাথে, কারণ তাদের বেতন কাঠামো ঠিক করতে হবে। সরকার বড় বড় কথা বলেছে, তো সরকার এই পর্যন্ত কয়টা চাকরির ব্যবস্থা করেছে? কোনো চাকরির ব্যবস্থা করে না। সরকার হলো কোথায় কোথায় হলো দুর্বৃত্তির যন্ত্রণ দিয়ে হলো ছাত্রদল যুবদল বুঝতেছে আর হাওয়া ভবনের উপরে লোক। এই 3 ক্রাইটেরিয়া ছাড়া বাংলাদেশে কোথাও পশ্চিম নেই। যেটা তো শেখ হাসিনার সময় ছিল, যুবলীগ কে করেছে, শেখ ফ্যামিলি কে করেছে এবং হলো ছাত্রলীগ কে করেছে। তো ওটা যখন করেছে তখন তো তাদেরকে ওই ধরনের সাইজ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন হবে। এখন অনেকে বলে গণ অভ্যুত্থান হবে না, এখানে তো গণ অভ্যুত্থান না হলে তো আরো যদি সুন্দর হবে, তাহলে বিপ্লব হবে বাংলাদেশে। সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের তাহলে এবার মানুষ সচেতন হয়েছে, এবার বড় জিনিসে যাবে ইনশাআল্লাহ। আমাদের নদী, খাল, এনভায়রনমেন্টের জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছে, এরপরে বড় বড় কথা বলেন। যদি এগুলো বিরোধিতা করা হয় তখন বলেন যে আপনারা খারাপ, আপনাদের কোনো রাস্তায় ধরে পিটাতে হবে। একবার যদি পিটাতে যাওয়া হয় সব নাকি তাদের বন্ধ হয়ে যাবে। কারণ ওরা আমাদেরকে ধমক দেয় পিটাবে, আমরা কি হাতে করে বসে থাকবো না? আমরা কি মানে ওদের পিটা খাবো আর আসো তুমি করো আর আমি বসে থাকি, আমি বসে বসে দেখি? এই পরিস্থিতি তো আমরা যাবো না। এখন আপনাদের দুই একটা আমরা কোশ্চেন নিব। আমরা ডিরেক্টলি বলতেছি যে আমরা অধিদপ্তর ইনস্টিটিউট স্থাপন করতে হবে, লেদার বোর্ডের আবেদন করতেছি এবং লেদার বোর্ড আলাদা লেদার বোর্ড চালু করতে হবে, লেদার বোর্ড চালু করতে হবে। এবং আর গতকালকে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা কি জানেন? সুপ্রিম কোর্ট বা বিচারালয়ের আলাদা কিন্তু সচিবালয় প্রতিষ্ঠা করার কথা ছিল, সেটা কিন্তু সরকার বাদ দিয়েছে।
এই যে 15 বছর বিএনপি সকল নেতা কর্মী মামলাগুলো টানলো, মামলা জটে পড়লো, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরলো, বললো শেখ হাসিনা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, অসংখ্য বউ তার হাজবেন্ডকে হলো মামলা জটে হারিয়ে ফেলেছে, এই যে মামলা শেষ হয় নাসিরউদ্দিন পিন্টু হলো জেলে মারা গেছে, এখন তারা হলো ক্ষমতায় এসে হলো সুপ্রিম কোর্টের আলাদা যে সচিবালয় প্রতিষ্ঠা হবে এটা তারা বানাইলো না। এবং যে র্যাব হলো এতদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছে তারাই র্যাব গঠন করলো, এখন আবার এটাকে এলিট ফোর্স নামে কোন ধরনের মানুষের উপর তারা অত্যাচার চালায় সেই বিষয়ে কোনো ক্লিয়ারেন্স না দিয়ে একটা আইন বানিয়ে তারা আবার এটাকে এলিট ফোর্স বাংলাদেশের উপর মানুষের উপর চাপায় দিই। আমরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। সরকার একদিকে হলো চুক্তি করতেছে পাকিস্তানের সাথে, আরেকদিকে হলো চায়নার সাথে, আরেকদিকে হলো আমেরিকার সাথে, আরেকদিকে হলো ইন্ডিয়ার সাথে। তো আপনার গোল পোস্ট তো হলো দুই দিকে দুইটা, আপনি চারটা গোল পোস্ট বানায় চারদিকে গোল দিলে তো কোনো গোলে হবে না। সরকার এখন চারদিকে তার মেরুকরণ স্থাপন করেছে। এভাবে যদি দেশ চলে আমরা 18 কোটি মানুষ হলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা আশা করবো সরকারের শুভবুদ্ধি হবে এবং নতুন বাংলাদেশে আমরা এই যে তারুণ্যের যে স্বপ্ন তৈরি হচ্ছে একটি নতুন জীবন জীবিকার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। যদি সরকার না করতে পারে আমরা ইনশাআল্লাহ যারা তরুণরা আছে আমরা ক্ষমতায় গিয়ে ইনশাআল্লাহ এগুলো বাস্তবায়ন করব। তখন কিন্তু সেই অধিকার ছেড়ে কথা বলবেন। আজকে আপনারা যারা সাংবাদিক এখানে আছেন তারা অনেক কষ্ট করে এখানে এই বিদ্যুৎ নাই অবস্থায় আছে, পল্টনের একটা মতন জায়গা যেখানে দুপুর 2টা থেকে এই পর্যন্ত কোনো বিদ্যুৎ। আর একটু আগে একটা পেজে দেখলাম সেখানে হলো মাছের পোনা ছাড়তেছে হলো ফিল্ডে, পুকুরের মধ্যে। এখন মাছের পোনা যে আপনি পুকুরের মধ্যে ছাড়তেছেন আমরা বলবো যে ভাতে মাছে হলো বাঙালি। আমাদের কোথাও হলো নদীতে পানি নাই সেগুলো খাল কাটতেছে, খাল কাটতেছে খালের মধ্যে হলো কোথা থেকে পানি আসবে? এটা তো নদী থেকে পানি আসবে, নাকি আপনি খালে ওই বঙ্গোপসাগর থেকে হলো লবণাক্ত পানি ঢুকাবেন? তারা এত উলট পালট কাজ করতেছে। এবং বাংলাদেশের আমাদের যারা এতদিন বড় বড় প্রগতিশীল কথা বলেছে, বড় বড় কলাম লিখেছে, কেউ বলেছে আমি বুয়েট থেকে পাস করেছি, আমি হলো সবচেয়ে বাংলাদেশের হলো এনভায়রনমেন্টালিস্ট, তাদের পরিচয় তাদের কলামিস্ট, থিঙ্কার, কত যে শব্দ তারা আবিষ্কার করছে। কিন্তু যখন বিএনপি কোনো উদ্যোগ নেয় তখন তারা চুপসে পড়ে এখানে বসে আছে, কারণ তাদের পিছনে 2 টাকা 3 টাকা হলো ভিক্ষুকের মতন হলো সরকার টাকা ঢুকায় দিচ্ছে এগুলোর পকেটে। তবে এই ভিক্ষুকের যখন টাকা ঢুকায় দিচ্ছে ভিক্ষুকের মতন হলো কথা বলছে। আপনি যে পদ্মা ব্যারেজটা করতেছেন, আপনি ইলেকশনের আগে স্লোগান দিলেন জাগো বাহি তিস্তা, অর্থাৎ তিস্তাতে মশাল মিছিল করলেন, এটা দিয়ে পুরো বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছে যে ঠিক আছে না হলে নদীতে মনে পানি আসবে, তিস্তা ব্যারাজ হবে, তুমি লালমনিরহাট দেখতে। এটা তো সবই দেখি হলো এখানে হলো রাজনৈতিক একটা হলো প্রতারণা। এখন আপনি এরপরে বানাচ্ছেন কোথায়? পদ্মা ব্যারেজ। আপনার পদ্মা ব্যারেজে পানি আসবে কোথায়? কিন্তু আরেকটা ব্যারেজ আছে, ওইখানে পানি ছাড়লে তো এখানে আসবে। তো আপনার হলো ব্যারেজের মধ্যে সে যখন তখন দরকার হলে পানি ছেড়ে দিবে, পানিটা এখানে সব এনভায়রনমেন্টাল থেকে শুরু করে যারা জাতীয় প্রকৌশলী রয়েছে তারা বলছে পদ্মা ব্যারেজের বড় ধরনের এখানে হলো যে ইনভেস্টমেন্ট আমরা করতেছি সেই ইনভেস্টমেন্ট হলো পাওয়া একটা ইনভেস্টমেন্ট। সরকার এখানে কোনো কনসিডারেশন নিচ্ছে না এবং তারা সবাইকে বলতেছে সরকার হলো সবচেয়ে ভালো কাজ করতেছে, কার্ড দিয়ে আপনারা সবাই শান্ত থাকবেন। আমাদের যদি পানি না থাকে, আপনি দক্ষিণবঙ্গে যাবেন মানুষ কিন্তু ফসলি জমি চাষ করতে পারতেছে না, বঙ্গোপসাগরের হলো পানির উপরে উঠে গেছে এবং সেগুলো লবণাক্ত পানি, চাষিদের মাথায় হাত। এবং দক্ষিণবঙ্গে আপনি যে মানুষগুলো জীবন জীবিকার সাথে জড়িত তাদের খুব বাজে অবস্থা। উত্তরবঙ্গে যাবেন, আপনি রাজশাহীতে যাবেন, এই যে আমের সিজন আসছে, আম চাষিদের মাথায় হাত, আম নামায় এসে হলো বিক্রি করবে যে ঢাকা 120 টাকা আমের কেজি, তো ওইখানে হলো শুধু 20 টাকা না 30 টাকা আমের কেজি। দেখেন আমি সীমান্তে গিয়ে দেখেছি যে যারা বিজেপি তারা যে টহল দিবে তাদের সে রাস্তা নাই এবং তাদের বেতন কাঠামো খুবই কম, তাদের অস্ত্র শস্ত্র গুলা আধুনিক না, আধুনিকায়ন করা হয় নাই, তাদের যে গাড়িগুলো দেওয়া হয় সেগুলো আধুনিকায়ন না এবং পিলখানার মতো একটা হত্যাকাণ্ড দিয়ে তাদের কিন্তু অর্ধেক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, বাহিনীকে এখনো গড়ে তোলা হয়নি এবং তাদের অনেক জায়গায় তাদের কোনো রেস্ট্রিকশন দিয়ে রেখেছে তারা। তাহলে আমরা বিজেপিকে যদি শক্তিশালী করতে পারি এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না, কারণ উনি যদি উদ্যোগ নেয় তাহলে তো ওনার কক্সবাজার আর ইয়াবা ঢুকবে না, ঢুকবে ইয়াবা ঢুকবে না। উনি যদি উদ্যোগ নেয় তাহলে হলো দুলুভাইয়ের এলাকা দিয়ে তার গরু ঢুকবে না। উনি যদি উদ্যোগ নেয় যে কসবা সীমান্তে তো বাংলাদেশ হলে ফেন্সিডিল ঢুকবে না। এই জন্য হলো সরকার এখানে ফেন্সিডিল ব্যবসা করার জন্য যারা মন্ত্রী এমপি ইলেকশনের সময় টাকাগুলো যে ছাড়ে এই ফেন্সিডিল ব্যবসা 5 বছর করে ইয়াবা ব্যবসা করে এবং যত উল্টা পাল্টা সবকিছু ব্যবসা করে তখন জনগণের উপর হলো অগণতান্ত্রিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে একটা ইলেকশন তার চালু। সেজন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। সীমান্তে একটা লোক মারা যাবে
এবং উনি এটার প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে। আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না, কয় বছরের সন্তান সে ধর্ষণ হয়েছে, শাহালি মাজারে কারা মব করেছে, সরকারের কাছে এই কোনো প্রশ্নগুলো আমরা এই পর্যন্ত কোনো সমাধান পাইনি। এই জন্য আমি মনে করি যে তারেক রহমান মাছ কাট বাদ দিয়ে তারেক রহমান নিজে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিল করা প্রয়োজন নাকি আপনার এই জন্য হলো উনি যদি না পারে তখন এখন আমাদের কি ওই যে শেখ হাসিনার সময় ছিল যারাই দেয় হলো ফেল করে এবং সালাউদ্দিন সাহেব আশা বসে থাকে তখন তারেক রহমান কোন দিকে হলো ঝামেলা করে যে আমার মন্ত্রিত্বটা চলে যায়। মন্ত্রীদেরও তো হাত পা বাড়ে, অনেক মন্ত্রীর সাথে তো আমাদের কথা হয় যে ফাইল নিয়ে যায় বা ফাইল রেখে চলে যান, কারণ আমার এটা হলো হাওয়া ওখানে লোক করতে হবে, আপনার দরকার নাই। তো সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষ দিয়ে বানায় যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ওখানে কিচেন ক্যাবিনেট এবং যারা দুর্নীতি অর্থনৈতিক শৃঙ্খলা থেকে অনেক কিছুর সাথে জড়িত তারাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, যাদের কাছে আমরা কোনো আশা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে, যেখানে সরকার হানিমুনে আছে আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগা নিতে হবে, এগুলো হানিমুন পিরিয়ডে হানিমুনে আসছে এত সুন্দর একটা অবস্থানে আছে তোমরা কেন কি ঝুঁকি দিচ্ছ মানে আমাদের কিছু ডিস্টার্ব করতেছে। তো সরকার যে হানিমুনে যাচ্ছে সেই হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, নদীগুলা রক্ষা না করে খাল খনন করতেছে এবং সকলের উপর একটা খনন চালিয়ে দিচ্ছে। এটা তো আসলে আমরা মানতে পারবো না। এটা হলো একটা ছাত্র দলের যে হলো ওই মন্ত্রী হাবিবুর রশিদ থেকে কি যেন নাম, যে হলো লাল পাশের পিছনে দৌড়ায়, ও মানতে পারবে, আমি কিন্তু মানতে পারবো না, কারণ আমার মগজ আছে ওর মগজ নাই, ও দৌড়াইতে পারবে আমি দৌড়ানোর লোক না। এই জন্য আমরা বলি যে বাংলাদেশে নতুন করে এই জিনিসগুলো সাজাতে হবে। আর কারণ changeTV.press এক ফোঁটা হলুদও নেই।